হন্টিং অ্যাডলাইন পার্ট 20 লিসেন 14 দ্য ম্যানিপুলেটর। দায়া আমার ফোনে এক ধরনের ব্লক দিয়ে দিয়েছে যাতে আর হ্যাক করা না যায়। আমার মস্তিষ্ক বারবার সেই নোটসের দিকে ফিরে যাচ্ছিল, কিন্তু দায়ের চিন্তা ছিল ওই লোক যদি আমার ফোনে ঢুকতে পারে তবে সে আমার সব মেসেজ দেখতে পারবে, আমার ব্যাংক ইনফরমেশনে ঢুকতে পারবে, ফোন ট্র্যাক করে আমি যেখানে যাই আমাকে খুঁজে বের করতে পারবে। প্রতিদিনই দায়ের প্রতি আমার কৃতজ্ঞতা আরও বেড়ে যাচ্ছে। সে আমাকে এমন এক নিরাপত্তার অনুভূতি দিয়েছে যেটার অভাব আমি কখনো বুঝতেই পারিনি। আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ওকে প্রপোজ করতে হবে বা এমন কিছু। তবুও আমি আর জীবনে কখনো নুডস ছবি তুলব না, কিন্তু এত বড় পরিকল্পনার মধ্যে সেটা নিতান্তই ছোট। আমি সিদ্ধান্ত নিয়েছি কিছুটা শান্তির জন্য আমার রুম থেকে ক্যামেরা সরিয়ে ফেলবো। বাড়ির ভেতর নগ্ন হয়ে হাঁটার আগে আমাকে অপেক্ষা করতেই হবে যতক্ষণ না ওই আতঙ্কের ব্যাপারে কিছু একটা করা যায়। যদি আর্কের প্রিয় বন্ধুরা আমার পেছনে পড়ে না থাকতো তবে হয়তো আমি রাতে 1-2 ঘন্টা বাড়তি ঘুম পেতাম। দিনের বাকি অংশ কেটে গেল নীরবতায়। আমরা দুজনই কাজের মধ্যে ডুবেছিলাম। দায়া যাই করছিল করুক, আমি বাড়ির সব ছবিগুলো বের করে একে একে খুঁজে দেখতে লাগলাম। আসলে আমি ঠিক কী খুঁজছিলাম সেটা নিজেই জানতাম না। হয়তো আমার নানা ছাড়া জিজিকে অন্য কোনো পুরুষের সঙ্গে যদি পাই। প্রায় 1 ঘন্টা ধরে ঘাটাঘাটি করার পর বুঝলাম সে ছবির পেছনে সাধারণত সেই ছবিতে থাকা ব্যক্তিদের নাম আর সাল লিখে রাখত। আমি রোনাল্ডো নামটা খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। হ্যালোইন আসছে, আমরা এই বছর হান্টেড হাউসে যাচ্ছি তাই তো? দায়া জিজ্ঞেস করলো। সে আমার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে, এই রাতের জন্য চলে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। আমি তাকে একরকম নিরুৎসাহিত দৃষ্টিতে তাকালাম। আমার পুরো জীবনটাই হ্যালোইন, দায়া। তবে অবশ্যই আমরা ওই বিরক্তিকর হান্টেড হাউসে যাচ্ছি। যতদূর মনে পড়ে হ্যালোইন আমাকে সবসময় মুগ্ধ করেছে সেই সব প্রাণী আর ভৌতিক মুখ। হঠাৎ ভয় দেখানো আর ভয়াবহ কিছু একটা ঘটতে চলেছে এই আশঙ্কা, এসবের প্রতি আমার সবসময়ই অসুস্থ রকমের আকর্ষণ ছিল। আমার মা আমাকে থেরাপিতে পাঠিয়েছিলেন কারণ আমি ভয়ঙ্কর গৌরী হরর মুভিতে অস্বাভাবিকভাবে মগ্ন ছিলাম। তিনি ভেবেছিলেন আমি এক সাইকোপ্যাথ, কিন্তু সত্যি কথা হলো আমি আসলে ভয় পেলে এক ধরনের আনন্দ পাই। আমার মতে এটা সাইকোপ্যাথ হওয়ার থেকে অন্তত এক ধাপ ভালো, কিন্তু সেই থেরাপিস্ট একমত হয়নি। খুব ঘন ঘন আমি আমার মাকে, আমার বাবাকে বলতে শুনতাম যে আমি একজন অদ্ভুত মেয়ে, আমার মধ্যে কিছু একটা সমস্যা আছে। সুস্থ মাথার কেউ ভয় পেতে পছন্দ করে না, কিন্তু আমি করি, আমি এটা ভালোবাসি। এই কারণেই আমার মতো একজনের জন্য একটা স্টকার থাকা সবচেয়ে খারাপ বিষয়। আমি ভয় উপভোগ করার ক্ষেত্রে সংবেদনশীল। আমার ভয়ানকের প্রতি ভালোবাসা একদিন হয়তো আমাকে মেরে ফেলবে, যেন আমি শিকার হবার জন্যই জন্মেছি। লিটল মাউস, ওই নামটা আমাকে ভয় দেখাবে। আমি শিকার নই, আমি এটা নই। শয়তানের অ্যাফেয়ার আবার শহরে আসছে আর তাদের কাছে নতুন হান্টেড হাউস আছে। দেয় এটা মনে করিয়ে আমাকে বর্তমানে ফিরিয়ে আনলো। শয়তানের অ্যাফেয়ার হলো একটা ভ্রমণ মেলা যেটা প্রতি বছর শহরে আসে, 2 রাত থাকে, তারপর পরের শহরে চলে যায়। তারা অনেকগুলো হান্টেড হাউস আর শিহরিত রাইড বানায়। দায়ার আমি প্রতি বছর ধর্মীয়ভাবে সেখানে যাই। কয়েক বছর পর হান্টেড হাউসগুলো একঘেয়ে হয়ে গেল। তারপর থেকে তারা প্রতি বছর এগুলো বদলাতে লাগলো, আর এখন এই ভ্রমণ মেলার সবচেয়ে ভালো হান্টেড হাউসগুলো এই দেশে আছে। তুমি তো আগেই জানো যে আমি লাইনে প্রথমে থাকবো। হ্যাঁ, আমরা জানি ফ্রিক। সে খেপালো। এটা আমার মায়ের সবচেয়ে প্রিয় গালি ছিল, তাই আমি আর বিরক্ত হলাম না। অনেক পুরুষ আমাকে একইভাবে ডেকেছে আর তারপর মরিয়া হয়ে আমাকে ফাঁক করার জন্য ভিক্ষা করেছে। অনেক আগেই ফ্রিক হওয়ার অর্থ একদম নতুন রূপ নিয়েছে। এখন আমি নামটা উপভোগই করি। মেলার রাতের প্ল্যান কনফার্ম করার পর দায়া চলে গেল। এটার এখনও কয়েক সপ্তাহ বাকি, কিন্তু এই ইভেন্টটা বিশ্বস্ত ভক্তদের তৈরি করেছে আর প্রতি বছর টিকিট খুব দ্রুত বিক্রি হয়ে যায়। এত লোক আসতো যে তাদের সীমা বেঁধে দিতে হয়েছে।
তারা এটাকে একটা কনসার্টের মতো করে ট্রিট করে, যাতে মেলায় বসার বাইরে লাইন না জমে। একবার টিকিট শেষ হয়ে গেলে আপনি আর ঢুকতে পারবেন না। ভাগ্যক্রমে আমার পাশে একজন কম্পিউটার দক্ষ আছে, আর সে লাইভে আমার জন্য টিকিট নেয়। দায়া বের হওয়ার সাথে সাথেই দরজাটা ক্লিক করে বন্ধ হওয়ার মুহূর্তে আমার ফোন ভাইব্রেশন করলো। ভাবলাম এটা দায়া হয়তো কিছু ভুলে গেছে বলে টেক্সট করছে। কে পাঠিয়েছে সেটা খেয়াল না করেই ফোন তুললাম। টেক্সটটা চোখে পড়ার সাথে সাথেই আমার বুক কেঁপে উঠল। তোমার শাস্তির জন্য কি তুমি প্রস্তুত, লিটল মাউস? আমি মাথা তুলে ঝড়ের মতো জানালার দিকে গেলাম। সে বাইরে দাঁড়িয়ে নেই। দায়া তখনই ড্রাইভিং ওয়ে থেকে বের হচ্ছে, আর ওর গাড়ি দ্রুত চালিয়ে যাচ্ছে। তার লাল টেল লাইট গাছের ভেতর দিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি ঘুরে দাঁড়িয়ে নার্ভাস হলাম যে সে হয়তো আমার ঘরে ঢোকার আরেকটা পথ খুঁজে পেয়েছে, অথবা সে ইতিমধ্যে আমার সাথে ঘরে আছে এবং পুরো সময়টা হয়তো এখানেই ছিল। তুমি এটা কেন করছো? তার টেক্সটের সঙ্গে সঙ্গে এলো না। আমি দম আটকে অপেক্ষা করছি, আর যখন বুঝতে পারলাম আমি ফোনের দিকে চোখ কুঁচকে তাকিয়ে আছি, তখন ফোনটা প্রায় ঘরের এপার ওপার ছুঁড়ে ফেললাম। সে সম্ভবত ইচ্ছে করেই আমাকে অপেক্ষা করাচ্ছে। অবশেষে আমার ফোনটা বেজে উঠল। আমি তাকে জ্বালানোর জন্য নিজেকে জোর করে 1 মিনিট অপেক্ষা করিয়ে তারপর খুলে দেখলাম। তুমি আমাকে তাড়া করো, ভালো হবে যদি আমিও একই অনুভূতি তোমাকে ফিরিয়ে দিই। আমি গিলে ফেললাম। আমি কি রিপ্লাই দেব চিন্তা করতেই নার্ভাস এনার্জি শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। তুমি ভয়ে থাকলে এত সুন্দর লাগো। আমি ফোন ফেলে দিলাম। লজ্জায় প্রার্থনা করলাম যে সে যেন আমার এই বোকামিগুলো না দেখে থাকে। আবার জানালার বাইরে তাকালাম, এখনো সেখানে নেই। সে আসলে কোথায়? ফাক, সে যেন আমার ভাবনা পড়ে ফেলেছে। আরেকটা টেক্সট আসে, আমি এত কাছাকাছি আছি যে তোমার গন্ধ পাচ্ছি। আমার হাত কাঁপতে থাকলো যখন আমি ওর টেক্সট বরাবর পড়লাম। আতঙ্ক ধীরে ধীরে গ্রাস করতেই শব্দগুলো ঝাপসা হয়ে গেল। সে এখানে আমার ঘরের কোথাও আছে। আমি দৌড়ে রান্নাঘরে গেলাম। আমার হাতের কাছে থাকা ছুরি তুলে আমার লিভিং রুমে ফিরে আসলাম। সে এখনো বের হয়নি, কিন্তু আমি কল্পনা করলাম যে বের হবেই। হার্ট প্রতিযোগিতা করছে, হাত কাঁপছে। আমি দোলনা চেয়ারের কিনারায় বসে পড়ে আমার ভাগ্য সিল করে দিলাম। পুষি হইও না, বেরিয়ে এসো তাহলে। মেসেজটা পাঠানোর সাথে সাথেই আমি আফসোস করলাম। আমি সেটা আবার টেনে নিতে চাইলাম। আমার উপরের তলা থেকে পায়ের আওয়াজ ভেসে এলো। আমি গিলে উপরের দিকে তাকালাম, যেন ছাদ বেদ করে তাকাতে পারবো আর তাকে দেখতে পাবো। পায়ের আওয়াজ দূরে সরে আমার রুমের দিকে গেল। আমার ফোন বেজে উঠল। এসো, আমাকে খুঁজে নাও। এই মুহূর্তে আমি আমার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন করছি। কোনো চিন্তা না করেই আমার পাশা চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আমি সিঁড়ির দিকে 1 পা বাড়ালাম। আমার প্রবৃত্তি হলো বিপদের দিকে দৌড়ানো, পালানো নয়। ঈশ্বর, আবার আমি? যখন তুমি আমাকে বানিয়েছিলে তখন তোমার জীবনের সিদ্ধান্ত নিয়ে সত্যি আমাদের কথা বলা দরকার। আমি নিশ্চিত নই আমি আদৌ তার উপর বিশ্বাস করি কি না, কিন্তু যদি তিনি সত্যিই থাকেন তাহলে কোনো একজনের তার হাত চাপড়ে বলা দরকার যে আমাকে এরকম বানিয়ে তিনি বড় ভুল করেছেন। সৌভাগ্যবশত কমন সেন্স সক্রিয় হলো, আর আমি ওপরে গিয়ে একদম উন্মাদ লোককে খুঁজে বের করা থেকে নিজেকে থামালাম। পুলিশ ডাকাই স্মার্ট কাজ হবে। সে দেখা না দিয়ে কোনোভাবে বেরোতে পারবে না। এই বাড়ি থেকে বেরোনোর একমাত্র রাস্তা হলো সিঁড়ি দিয়ে নামা। সে চিরকাল লুকিয়ে থাকতে পারবে না। এই মুহূর্তে আমি কেয়ার করছি না অফিসার তাকে ধরতে পারবে কি না। শুধু কেউ যদি প্রমাণ করতে পারে যে সেও তাকে দেখেছে, আমার সিরিয়াসলি নেওয়ার জন্য সেটাই যথেষ্ট। আর একটা ভাইব্রেশন। খুব ভয় পাচ্ছ, লিটল মাউস? আমাকে যেন চ্যালেঞ্জ করে। একটা দরজা জোরে বন্ধ হলো। শব্দে আমি লাফিয়ে উঠলাম। হৃদয় গলায় উঠে গেল। আমি চাইলে চিৎকারও করতে পারলাম না, কারণ একটা শব্দ বেরোতো না। আমার বুক অনিয়মিতভাবে ওঠানামা করছে। ভয় আর তীব্র হচ্ছে। আমি পুলিশ ডাকছি। আমি দেওয়ালের মধ্য দিয়ে বিচারবোধ অনুভব করলাম। এখানে আমি আছি, তাকে পুষি বলে গালি দিয়েছি, চ্যালেঞ্জ করেছি বেরিয়ে আসতে। তারপর যখন পরিস্থিতি উল্টো হলো, আমি হুমকি দিলাম পুলিশ ডাকবো, কারণ সেটাই স্মার্ট কাজ, গাধা।
তাহলে এটা বলার পর আমি কেন এতটা বোকা বোধ করছি? এটা কিভাবে সম্ভব? মনে আছে আমি গতবার কি বলেছিলাম? আমি কিভাবে ভুলবো, যত বেশি আমি তার অবাধ্য হই তত বেশি শাস্তি কঠিন হয়। আমি ঠোঁট কামড়ালাম, সিরিয়াসলি ভাবতে থাকলাম ওপরে গিয়ে তাকে খুঁজে বের করার কথা। আমি একটা কাপা নিঃশ্বাস ছেড়ে দিলাম। আমার সামনে একটা চয়েস আছে, আর আমি ইতিমধ্যেই জানি আমি ভুলটাই বেছে নেব। আমি নিজেকে সমর্পণ করে টাইপ করতে শুরু করলাম, আমি আসছি অ্যাশোল। আমি ফোনটা এক হাতে শক্ত করে ধরে আর ছুরিটা অন্য হাতে। আর কোনোভাবেই আমি আগের বারের মতো বোকা হয়ে ছুরিটা ফেলে দেব না। এটা শক্ত করে আমার হাতে থাকবে, যেমন শক্ত করে সেটা ওই লোকটার মুখে বসবে তাকে খুঁজে পাওয়ার পর। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। যদি সে আমাকে আসতে শোনে, আমি নিশ্চিত নই আদৌ তাতে কোনো মানে হয় কি না। আমার ভয়ানক অনুভূতি হচ্ছে, আমি যদিও তাকে খুঁজতে যাচ্ছি, কিন্তু আসলে সেই আমাকে আগে খুঁজে পাবে। সেই পরিচিত ভারী অনুভূতিটা আমার পেটে বসে গেল। সেটা ফাঁকা পেটে অ্যালকোহল ঢালার মতো ঘূর্ণি দিচ্ছে। ঘামে কপাল একাকার হলো, আমার মুখ বালু গিয়ে ফেলার মতো শুকনো। আমি সত্যি আতঙ্কিত। দুই পাশে দেওয়ালে টাঙানো সারি সারি সাকোলাইট অল্প আলো দিচ্ছে, এটা দেখার জন্য যে কেউ নেই। আমি ফোনের ফ্ল্যাশ লাইট অন করে প্রথম রুমে ঢুকলাম। আমি ধীরে ধীরে প্রতিটা রুমে ঢুকতে থাকলাম। ঢোকার আগে সঙ্গে সঙ্গে বাঁ পাশে আর ডান পাশে তাকালাম। আমি দরজার পেছনে আর রুমের প্রতিটা কোণে খুঁজে দেখলাম। কুলেজটাই সবচেয়ে বাজে অংশ। দরজা খোলা আর জানা যে হয়তো আমি এবার একজন লোকের মুখোমুখি, এমন একজন লোক যে আমাকে শাস্তি দিতে চায়। প্রথম ক্লোজেটটা ফাঁকা পেতেই চোখে পানি জমে উঠল। আমার দরিদ্র হৃদয় এই মুহূর্তে ভীষণভাবে কাঁপছে। আমার মনে হয় রক্তে এতটা পরিমাণ ভয়ের উপস্থিতি মোটেও স্বাস্থ্যকর কিছু না। তবু আমি এগিয়ে গেলাম। পরের দুইটা ঘর খুঁজতে গিয়েও দেখলাম সম্পূর্ণ খালি। এখন কেবল এই হলওয়েতে দুটো ঘর আর একটা বাথরুম বাকি। আর সবশেষে হলওয়ের একদম শেষ মাথায় একটা দরজা আছে, যেটা চিলেকোঠার দিকে যায়। যদি সে সেখানে থাকে তবে সে সেখানেই থাকুক, আমি কোনোভাবেই সেই জঘন্য চিলেকোঠায় ওকে খুঁজতে যাচ্ছি না। আমি আনন্দের সাথে পরাজয় স্বীকার করব। একটা লম্বা শ্বাস গিলে নিয়ে আমি আমার বেডরুমের সামনে দাঁড়ালাম। চিলেকোঠা বাদ দিলে এটাই একমাত্র ঘর যার দরজা বন্ধ। ও এখন কেমন অনুভব করছে? দরজার ওপাশে দাঁড়িয়ে আছে আমার প্রবেশ করার অপেক্ষায়। আমাদের ভূমিকা যেন উল্টে গেছে। এবার আমি দাঁড়িয়ে আছি দরজার বাইরে, তবুও সে শান্তভাবে অপেক্ষা করাই আমার ভীত। ভাবছে ও আমার সাথে কি কি কথা বলবে, আমার সাথে কি কি করবে, কিভাবে সে আমাকে আঘাত করবে, কিভাবে আমাকে শাস্তি দেবে। মেরুদণ্ড শক্ত করে আমি নখ ঘুরিয়ে দরজা ঠেলে খুললাম। দরজা খোলার সাথে সাথে একটা চিৎকার গলায় উঠে আসে। সে তো লুকানোর চেষ্টাই করেনি। আমার বেলকনির দরজা দুটো পুরোটাই খোলা। ভেতরে চাঁদের আলো ঢুকছে, আর সেখানে সাদা আলোয় ঘেরা এক অন্ধকার ছায়া দাঁড়িয়ে আছে। আমার সেই ছায়া, মুখে এক শয়তানি হাসি, আর হাতে একটা ব্লেড নিয়ে আমাকে তাকিয়ে দেখছে। চিঠি, 13ই মার্চ 1945 সাল। রোনাল্ডো আমাকে একদিন ছুটি কাটাতে নিয়ে গেল। আমি জনকে বলেছিলাম যে আমি সেরার স্কুলের এক বন্ধুর সাথে মেয়েদের ছুটি কাটাচ্ছি। যেহেতু আমি আগেও সপ্তাহান্তে বাইরে গিয়েছি, তাই সে কোনো প্রশ্ন করেনি। আমার ভীষণ অপরাধবোধ লাগছে, কিন্তু এতটাও নয় যে আমি বাড়ি ফিরে আসব। আমি রোনাল্ডোর সাথে ভীষণ খুশি, সম্পূর্ণভাবে মোহিত। এই সপ্তাহান্তগুলো জাদুর মতো ছিল। আমি শুধু চাইতাম সেরা আমাদের সাথে যদি এটা উপভোগ করার জন্য থাকতো। কিন্তু এটা ভাবা তো ভয়ঙ্কর, তাই না? আমি জনকে ভালোবাসি, আর আমি কখনো চাইবো না যে সেরা যেন তাকে না পাই। সে তার জন্যই দারুণ, আর আমার সেরা ওকে ছাড়া হারিয়ে যাবে। আমি কোনোদিনই ওকে ওর কাছ থেকে কেড়ে নেব না। কখনো কখনো আমি চাইতাম ও যেন রোনালদোকেও পাই।